প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা থেকে গদ্য পঞ্চম অধ্যায় শেখ মুজিবুর রহমান রচিত এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এই অধ্যায় থেকে সম্ভাব্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চল আমরা ক্লাস শুরু করি। গদ্য পঞ্চম অধ্যায় এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম এর সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার সমাধান। প্রথম প্রশ্ন, 23 বছরের করুণ ইতিহাস বলতে কি বোঝানো হয়েছে? 23 বছরের করুণ ইতিহাস বলতে পাকিস্তান রাষ্ট্রের জন্মলগ্ন থেকে 1971 সাল পর্যন্ত তৎকালীন পূর্ব পাকিস্তানের অর্থাৎ বর্তমান বাংলাদেশের জনগণের প্রতি শাসক গোষ্ঠীর বেইনসাফ, জুলুম ও বঞ্চনার কথা বোঝানো হয়েছে। 1947 সালে দেশ বিভাগের পর নবগঠিত পাকিস্তান রাষ্ট্রের শাসন ক্ষমতা চলে যায় তৎকালীন পশ্চিম পাকিস্তানের হাতে। তারা পূর্ব বাংলার মানুষের ন্যায্য অধিকার কেড়ে নেয়, তাদেরকে নানাভাবে বঞ্চিত করে। 52-র ভাষা আন্দোলন, 66-র 6 দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থানে এদেশের মানুষকে নির্বিচারে হত্যা করে। 54 নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে। তারা এই অঞ্চলের মানুষের উপর চরম নির্যাতন চালায়। এভাবে তারা পূর্ব বাংলায় সৃষ্টি করে এক করুণ ইতিহাস। দ্বিতীয় প্রশ্ন, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো কথাটি বুঝিয়ে দাও। প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো এই কথার মধ্য দিয়ে বঙ্গবন্ধু সবাইকে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণের প্রস্তুতি দেওয়ার নির্দেশনা প্রদান করেছেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অনুপ্রেরণা ও দিক নির্দেশনা হিসাবে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণের তাৎপর্য অপরিসীম। এ ভাষণে তিনি বাঙালিকে বুঝিয়ে দিয়েছেন সশস্ত্র সংগ্রাম ছাড়া বাংলার স্বাধীনতা অর্জিত হবে না। তাই সশস্ত্র লড়াইয়ের প্রস্তুতি হিসাবে প্রতিটি বাঙালিকে তিনি ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার নির্দেশ প্রদান করেছেন। তৃতীয় প্রশ্ন, এই বাংলায় হিন্দু মুসলমান, বাঙালি অবাঙালি যারা আছে তারা আমাদের ভাই কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? আলোচ্য কথাটি দ্বারা বাংলাদেশের মুসলমান, হিন্দু, মুসলমান, বাঙালি, অবাঙালি সবার ঐক্যের কথা বোঝানো হয়েছে। 1971 সালের মুক্তিযুদ্ধ শুরুর প্রাক্কালে বঙ্গবন্ধু 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ দেন। সে ভাষণে তিনি উক্ত কথাটি বলেন। তার মতে বাংলাদেশের হিন্দু মুসলিম, এদেশের বাঙালি অবাঙালি সে যেই হোক, দেশটা সবার, সবাইকেই দেশের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। 4 নম্বর প্রশ্ন, কেন পূর্ব পাকিস্তানের সর্বত্র প্রতিবাদের ঝড় ওঠে? জাতীয় অধিবেশনে স্থগিত ঘোষণার পূর্ব পাকিস্তানের সর্বত্র প্রতিবাদের ঝড় ওঠে। শেখ মুজিবুর রহমান রচিত এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম রচনায় বলা হয়েছে 1971 সালের 3রা মার্চ ঢাকায় পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান পাকিস্তানের জাতীয় পরিষদের প্রথম অধিবেশন ডেকেছিলেন, কিন্তু কোনো কারণ ছাড়াই তিনি হঠাৎ 1 মার্চ এক ঘোষণায় সেই অধিবেশন স্থগিত করেন। সেই ষড়যন্ত্রমূলক ঘোষণা শুনেই পূর্ব পাকিস্তানের সর্বত্র তীব্র প্রতিবাদ ও বিক্ষোভের ঝড় ওঠে। জয় বাংলা, বীর বাঙালি, অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, জাগো জাগো বাঙালি জাগো ইত্যাদি স্লোগানে শহর, বন্দর, গ্রাম আন্দোলিত হয়। 5 নম্বর প্রশ্ন, আমরা এদেশের মানুষের অধিকার চাই, বঙ্গবন্ধু কেন এই কথা বলেছেন? 1970-এর নির্বাচনে পাকিস্তান বাহিনী পরাজিত হয়েও ক্ষমতা হস্তান্তরের টালবাহানা করার বঙ্গবন্ধু এই কথা বলেছেন। 1970 সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় লাভ করলেও পাকিস্তানি শাসক গোষ্ঠী বাঙালির হাতে ক্ষমতা হস্তান্তর করে নাই। নির্বাচনকে বানচাল করার জন্য পাকিস্তানের নানা ষড়যন্ত্র করে। বাঙালিরা পদে পদে ক্ষমতা খর্ব করে, নানা অজাতে বাঙালিদের উপর গুলি চালায়। বাঙালি এমন অবিচারের কারণে বঙ্গবন্ধু বলেছিলেন, আমরা এদেশের মানুষের অধিকার চাই। 6 নম্বর প্রশ্ন, পাকিস্তানি শাসক গোষ্ঠী বাঙালিদের ক্ষমতা হস্তান্তর করতে চায়নি কেন?
বাঙালিদের হাতে শাসন ক্ষমতা থাক এটা পশ্চিম পাকিস্তানের নেতারা কখনোই চাননি। 1947 সালে দেশ বিভাগের পর ভারত ও পাকিস্তান নামে দুটি পৃথক রাষ্ট্রের জন্ম হয়। পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তান নিয়ে ছিল পাকিস্তান রাষ্ট্র। বর্তমান বাংলাদেশ ছিল পূর্ব পাকিস্তান। শুরু থেকে পশ্চিম পাকিস্তান নানাভাবে পূর্ব পাকিস্তানের শাসন শোষণ করে আসছিল। এজন্যই 1970 সালের সাধারণ নির্বাচনে বাঙালিরা বিজয় হলেও পাকিস্তানি শাসক গোষ্ঠী ক্ষমতা দিতে চায়নি। 7ই মার্চের ভাষণের কারণ কি? পাকিস্তানের শাসক গোষ্ঠী অপশাসন থেকে বাঙালি জাতির মুক্তির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চে ভাষণ প্রদান করেছিলেন। পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর থেকেই পশ্চিমা শাসক গোষ্ঠী এদেশের মানুষের প্রতি বৈষম্যমূলক আচরণ শুরু করে। তাদের বৈষম্যমূলক রাষ্ট্রনীতি ও নিপীড়ন এদেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়ে। এছাড়া 1970-এর নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও পাকিস্তানি শাসকরা ক্ষমতা অর্জন করেননি। এ কারণে বাধ্য হয়ে বাঙালিদের মুক্তির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ভাষণ দেন। 8 নম্বর প্রশ্ন, বঙ্গবন্ধুর ভাষণ থেকে বাঙালিরা কোন প্রেরণা পেয়েছিল ব্যাখ্যা করো। বঙ্গবন্ধুর ভাষণ থেকে বাঙালিরা পাকিস্তানি শাসন ও শোষণ থেকে মুক্তির প্রেরণা পেয়েছিল। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ বাঙালি জাতিকে নতুনভাবে বাঁচার অনুপ্রেরণা দিয়েছিল। এই ভাষণে অসাধারণ প্রাণশক্তি মুহূর্তের মধ্যে সমস্ত বাঙালিকে সশস্ত্র মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে প্রেরণা জুগিয়েছিল। এই যুদ্ধের মূল লক্ষ্য ছিল পাকিস্তানের শাসনের অবসান ঘটিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা। 9 নম্বর প্রশ্ন, আমরা ভাতে মারব পানিতে মারব বলতে কি বোঝানো হয়েছে? উক্ত উদ্ধৃতিতে পাকিস্তানের শাসক গোষ্ঠীর অপশাসনের বিরুদ্ধে প্রতিরোধের চিত্র ব্যক্ত করা হয়েছে। পাকিস্তানি বাহিনীর অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদী জনতার সামনে বঙ্গবন্ধু তার ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ দেন। এদেশের মানুষের কষ্টের ফসল শোষণ করে পাকিস্তানিরা তাদের কোষাগার সমৃদ্ধ করেছে। তাই রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা সবকিছু বন্ধ করে দিয়ে বঙ্গবন্ধু তাদের ভাতে পানিতে মারার কথা বলেছেন। সর্বশেষ 10 নম্বর প্রশ্ন, এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম এর সারাংশ লিখো। পাকিস্তানের ঔপনিবেশিক রাষ্ট্র কাঠামো ভেঙে বাঙালি সার্বিক মুক্তি অর্জনের লক্ষ্যে 1963 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা কর্মসূচি ঘোষণা করে কারাবরণ করেন। 1970 সালে সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ অর্জন করে নিরঙ্কুশ বিজয়। তবু পাকিস্তানি শাসক গোষ্ঠী বাঙালিদের হাতে ক্ষমতা হস্তান্তর না করে ষড়যন্ত্রের পথ বেছে নেয়। 1971 সালে 2রা মার্চ থেকে বঙ্গবন্ধুর আহ্বানে বাংলায় সর্বাত্মক অসহযোগ আন্দোলন শুরু হয়। এরই ধারাবাহিকতায় 1971 সালে 7ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দান, বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 18 মিনিটের ঐতিহাসিক ভাষণ দেন। ইউনেস্কো এই ভাষণটিকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসাবে স্বীকৃতি দিয়েছে, যা বাংলাদেশের জন্য গৌরবের। এই ভাষণ 7ই মার্চের ভাষণ হিসাবে বিখ্যাত। এই ছিল এই অধ্যায়ের 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এর সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।